বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট করায় যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে মামলা, ভাবমূর্তি খুনের অভিযোগ। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ। ঘোষণা ছাড়াই সব রুটে বাস চলাচল বন্ধ, ব্যাপক ভোগান্তি। মিথ্যা তথ্য দিয়ে দ্বৈত ভোটারদের বিরুদ্ধে কঠোর হচ্ছে কমিশন, এরই মধ্যে 556 জনের বিরুদ্ধে মামলা। মার্চে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি ও শেষ দিকে তাপপ্রবাহের শঙ্কা, দেরিতে বর্ষা শুরুর পূর্বাভাস আবহাওয়া অফিসে। এবং করোনা টিকার এক ডোজেই হাসপাতালে ভর্তির ঝুঁকি কমাতে পারে 80%, ব্রিটেনের পাবলিক হেলথের তথ্য। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আসরাফ এবং আমি সঞ্চরী মজুমদার। শুরুতেই জানাচ্ছিলাম শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আল জাজিরায় প্রকাশিত অবমাননাকর প্রতিবেদনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে মামলা করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। রোববার এক সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে এই কথা জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। এর সাথে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল জাজিরায় প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেছে, বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়াও এই ইস্যুতে বাংলাদেশের কাছে আল জাজিরা কর্তৃপক্ষের ক্ষমা চাওয়া উচিত বলেও জানান তারা। আল জাজিরার বিরুদ্ধে মামলা করার কথা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে জানান মামলার বাদী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। এ বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, মামলার বাদী রাব্বি আলম এই বিষয়ে কি বলছেন? আমি কিছুক্ষণ আগে কথা বলেছি রাব্বি আলম সাথে, যিনি যুক্তরাষ্ট্রের মিশিগানের একজন বাংলাদেশি আমেরিকান নাগরিক, তিনি এখানকার মূলধারার নেতা। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে প্রেস কনফারেন্স মাত্র কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে এবং আপনি যেমনটা জানান যে গত এই মাসের 22শে ফেব্রুয়ারি সেখানকার ফেডারেল কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে মানহানিকর বা সংবাদ প্রচার করায় জনাব রাব্বি আলম একটি মামলা করেছেন এবং মামলায় উল্লেখ করেছেন যে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশ সরকারের মানহানিকর বক্তব্য দেওয়ার কারণে, এই সংবাদ প্রচারের কারণে $500 মিলিয়ন মানহানির মামলা করা হয়েছে এবং এই মামলা সরাসরি বাদী করা হয়েছে এই আল জাজিরা সহ এবং ষড়যন্ত্রকারী হিসেবে বেশ কিছু সাংবাদিকের এর নাম দেওয়া হয়েছে এবং এই মামলায় ওই দিনে 22শে ফেব্রুয়ারিতে এই মামলাটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট নথিভুক্ত করেছে এবং এই মামলাটি অলরেডি তদন্ত, ডক্টর রাব্বি আলম যেমনটা বলেছেন যে মামলাটি অলরেডি তদন্তের জন্য কোর্ট হয়তো যে কোনো সময় প্রসিকিউটর নিয়োগ দেওয়া হবে। এবং আপনি আরেকটা যেমনটা অসৎ উদ্দেশ্য ও মিথ্যা তথ্য দিয়ে যারা দ্বৈত ভোটার হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। এর মধ্যে মামলা হয়েছে 556 জনের বিরুদ্ধে, আরও 200 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলছেন, ইসির কর্মকর্তাদের যোগ সাজশ ছাড়া দ্বৈত ভোটার হওয়া কঠিন, তাই জড়িতদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করতে হবে। করোনা পরীক্ষা কেলেঙ্কারিতে জেকেজি চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তারের পর সামনে আসে তার 2টি জাতীয় পরিচয়পত্র থাকার তথ্য। এতে বিব্রতকর অবস্থায় পড়ে নির্বাচন কমিশন। ইসি বলছে 2009 সাল থেকে এ পর্যন্ত 2 লাখের বেশি মানুষ একাধিক জাতীয় পরিচয়পত্র নেয়ার চেষ্টা করেছেন। এনআইডি বিভাগ বলছে দেশে এখন দ্বৈত ভোটার 1057 জন। এর মধ্যে মামলা হয়েছে 556 জনের বিরুদ্ধে, 200 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এর বাইরে ভুল তথ্য দিয়ে দ্বৈত ভোটার হয়েছেন আরও 557 জন। এখন অনেকটা আধুনিক হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, আইরিশ হয়েছে। তখন আমাদের ছিল না, প্রথম দিকে কিছু ছিল, টেকনিক্যাল
সমস্যা ছিল, সে কারণে আমাদের কিছু লোক দ্বৈত ভোটারের রোধ করতে পারেনি। আর মানুষ আইন অনুযায়ী একাধিক জাতীয় পরিচয়পত্র নিলে 1 বছরের জেল বা 20,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডেই দণ্ডিত করা যাবে। তাদের কাছে তারা ইনোসেন্টলি করেছেন বা ইন্টেনশনালি করেছেন, এই দুটোর যে কোনোটা হতে পারে। ইন্টেনশনালি হলে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চেষ্টা করব, যাতে করে তারা আইনের মধ্যে চলে আসে। জাতীয় পরিচয়পত্র পেতে আঙ্গুলের ছাপ আইরিশ দেওয়া সহ পার পেতে হয় 7টি ধাপ। দেশের সব ভোটারের আঙ্গুলের ছাপ ও ব্যক্তিগত তথ্য রয়েছে নির্বাচন কমিশনের সার্ভারে। কেউ দ্বিতীয়বার এনআইডি নিতে চাইলে তা সঙ্গে সঙ্গেই ধরা পড়ার কথা। তারপরও দ্বৈত ভোটার হওয়া বন্ধ করা যাচ্ছে না। সমস্ত আঙ্গুলের ছাপ পরীক্ষা করে একজনকে ভোটার করা হয়, কাজেই দ্বৈত ভোটার হওয়ার স্বাভাবিক অবস্থায় কোনো সুযোগ নেই। কমিশনের যারা এর সাথে জড়িত তাদের প্রতি কেউ যদি অসৎ হয়, সেই ক্ষেত্রে হয়তো এইভাবে গোপনে করে নিয়ে দুইটা ঢুকিয়ে দেওয়া যায়। কেউ ধরা পড়ে যে অন্যায়ভাবে সহযোগিতা করেছে অথবা লাভবান হওয়ার জন্য করেছে, সেক্ষেত্রে অতি অবশ্যই চরম ব্যবস্থা নেওয়া উচিত। এনআইডি জালিয়াতিতে জড়িত থাকার দায়ে 2013 সাল থেকে এ পর্যন্ত 39 জনকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ। এর আগে সোমবার শর্ত সাপেক্ষে রাজশাহী বিভাগীয় সমাবেশ করার অনুমতি পায় বিএনপি। নগরের নাইস কনভেনশন সেন্টারে দুপুর 2টা থেকে শুরু হবে এই সমাবেশ। এর মধ্যে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। বিএনপির এই সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে বগুড়ায় শ্রমিক নেতাদের ওপর হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সোমবার রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকেরা। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, এই যে পূর্ব ঘোষণা ছাড়া যে বাস চলাচল বন্ধ করে দেওয়া হলো, এই বন্ধ হওয়ার কারণে জনভোগান্তি কেমন দেখছেন? এবং আপনি বলছিলেন যে দুপুর 2টা থেকে এই সমাবেশ শুরু হবে, এখন সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? মূলত এই গতকালকে থেকে পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু একেবারে চরম ক্ষতি পৌঁছেছে। আমরা দেখেছি যে গতকালকে থেকে মানুষ তারা যখন টার্মিনালে আসছেন, এসে ফিরে যাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর বাস টার্মিনালের ঢাকামুখী যে কাউন্টারগুলো, সেখানের কাউন্টার গুলো খোলা থাকলেও বেশ কিছু কাউন্টার খোলা আছে, তবে সেগুলোতে কোনো টিকিট দেওয়া হচ্ছে না। মানে যারা টিকিট আগে কেটেছিলেন তাদের হয়তো সময় বা দিন পরিবর্তন করা হচ্ছে, বা কেউ যদি চাচ্ছেন সেই টিকিটটি বাতিল করে টাকা ফেরত নিচ্ছেন। এই কি করা হচ্ছে। তবে অধিকাংশ মানুষ যারা রাজশাহীতে থাকছেন বা যারা বিভিন্ন কর্মস্থলে যেতে চান, তারা যেতে পারছেন না। আমরা দেখছি সকাল থেকে এখানে বেশ কিছু মানুষ এখানে আসছেন, তারা নিজ কর্মস্থলে ফেরার জন্য, সেটি ঢাকা সহ আন্তঃজেলা বিভিন্ন রুটে যাওয়ার জন্য তারা আসছেন, এবং তারা গাড়ি না পেয়ে তারা এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখছেন এবং কোনোভাবে বিকল্প ভাবে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। আর বিএনপি সমাবেশের কথা যদি বলি, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজকে দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। সেটি হলো রাজশাহী পদ্মা পাড় সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে। আমরা জানি যে কয়েকদিন থেকেই বিএনপির পক্ষ থেকে বেশ কিছু স্থানের চাহিদা দিয়ে আসা হচ্ছিল পুলিশের কাছে, তবে গতকাল দুপুরের পর কিন্তু পুলিশের পক্ষ থেকে ইনডোরে তাদের সমাবেশ করার অনুমতি দেয়। সেক্ষেত্রে একটি কনভেনশন সেন্টার সেখানে তাদেরকে চিহ্নিত করে দেয়। সেই কনভেনশন সেন্টারে আজকে দুপুর 2টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা কিছুক্ষণ আগেও সেখানে খবর নিয়েছি যে সেখানে এখন পর্যন্ত কোনো নেতা কর্মী সেভাবে যায়নি, তবে বেশ কিছু নেতা কর্মী এখন রাজশাহীতে এসে পৌঁছেছে বলে বিএনপি নেতারা আমাদেরকে তারা বলছেন যে বিএনপি নেতাদের এই সমাবেশে আসতে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। তার অন্যতম হিসাবে তারা বলছে যে পরিবহন ধর্মঘটের টাকা হচ্ছে যেন এই সমাবেশে সমাবেত বিএনপির সমাবেত না হতে পারে। তারপরেও তারা দাবি করছে যে বিএনপির এই বিভাগীয় সম্মেলন বা সমাবেশ সফল করতে নেতা কর্মীরা বিকল্প যে কোনো উপায়ে তারা রাজশাহীতে আসবেন এবং তাদের এই সমাবেশ সফল করবেন। আর দুর্ভোগের বিষয়টি শ্রমিক নেতারা বলছে যে তারা যেহেতু তাদের বগুড়ায় গত মাসে বগুড়ায় শ্রমিক নেতাদের উপরে হামলার ঘটনায় একটি মামলা হয়েছিল, সেই মামলায় বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু তাদের গ্রেপ্তার না হওয়ার কারণে তারা গতকালকে থেকে পরিবহন ধর্মঘট ডেকেছে। এবং অন্য শ্রমিক নেতারা বলছেন যে যেহেতু বিএনপি সমাবেশের কারণে বরাবরই সহিংসতার ঘটনা ঘটে থেকে তারা দাবি করছে, সেই জন্য তারা জানমালের নিরাপত্তার সাথে তারা এই ধর্মঘট ডেকেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুল হাসান।
জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের 13 নেতাকর্মী রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে তাদের আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। আইনজীবীরা জানান, মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে আসামিদের 10 দিনের রিমান্ডের আবেদন জানায় শাহবাগ থানার পুলিশ। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার গভীর রাতে শাহবাগ থানায় ছাত্রদলের 47 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 200 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর মধ্যে সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখান থেকে 13 নেতাকর্মীকে আটক করে পুলিশ। কারাগারে মুশতাক আহমেদের মৃত্যু ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভের সময় রোববার প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্রদলের। পাঁচ বছরে মশা মারতে ঢাকা উত্তরে বরাদ্দ বেড়েছে 5 গুণ, দক্ষিণে বেড়েছে 3 গুণ। তবে গবেষণায় উঠে এসেছে এতে নগরীতে মশা তো কমেইনি, বরং বেড়েছে আরও 4 গুণ। 2 সিটি কর্পোরেশন বলছে জলাশয়গুলো পরিষ্কার করতে না পারায় মশার বংশবিস্তার ঠেকানো যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে নতুন ওষুধ ছিটানোর পরিকল্পনা করা হয়েছে। 2019 সালে নগরবাসীর কাছে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে ডেঙ্গু। আক্রান্ত হয় কয়েক লাখ মানুষ, হয়েছে মৃত্যুও। 2020 সালে করোনার দাপটের মধ্যে ডেঙ্গুর প্রকোপ ছিল কম, এতে তৃপ্তির ঢেকুর তোলে 2 সিটি কর্পোরেশন। কিন্তু এবার গরমের শুরু থেকেই কিউলেক্সের উৎপাত বেড়েছে, মশায় অতিষ্ঠ নগর জীবন। মশা নিধনে নিয়মিত ওষুধ ছিটানোর পাশাপাশি লার্ভা ধ্বংসে কয়েকটি লেক এবং খালে হাঁস ও তেলাপিয়া মাছ ছাড়েন মেয়র তাপস। আর ইংল্যান্ড থেকে একটি ট্যাবলেট আনে ঢাকা উত্তর, বলা হয়েছিল যা লেক ড্রেনে দিলে কাজ করবে 90 দিন। এতে কি কোনো কাজ হয়েছে? মশার জন্য মনে করেন মানে সন্ধ্যার পরে আপনার মনে করেন ঘরে থাকাটা খুব কষ্ট। বাসায় যে মশা কামড়ে আক্রান্ত হয়, আর যদি ঝিলটা পরিষ্কার থাকে, যদি সিটি কর্পোরেশন পরিষ্কার রাখে, মেয়র মহোদয়, ওয়ার্ড কাউন্সিলর যদি পরিষ্কার রাখে, তাহলে মশাগুলো থাকে না। মশা নিয়ন্ত্রণে সিটিতে বরাদ্দ বেড়েছে প্রতি বছরই। 2015-16 অর্থ বছরে ঢাকা উত্তরের বাজেট ছিল 14 কোটি টাকা, বাড়তে বাড়তে চলতি অর্থ বছরে দাঁড়িয়েছে 70 কোটি টাকায়। অন্যদিকে ঢাকা দক্ষিণে 2015-16 অর্থ বছরে বরাদ্দ ছিল 12 কোটি 50 লাখ টাকা, এবছর বরাদ্দ 35 কোটি টাকা। সাথে রয়েছে 300 কোটি টাকার সমন্বিত মশক নিধনের উদ্যোগ। শীত মৌসুমে দেখা যায় যে পানির প্রবাহ যেহেতু কমে যায়, তখন কিউলেক্স মশাটা বৃদ্ধি পায়। আমরা আশাবাদী যে আমরা যে পরিষ্কার আবর্জনা বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা নিয়েছি, এর কারণেও আগামীতে মশক অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। বৃষ্টি যদি হয় কাল বৈশাখীর সময়, তাহলে কিন্তু মশা কিন্তু অনেক 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 কমে যাবে। এবং অ্যান্টামোনিস্টরা বলছে যেহেতু গতবার বৃষ্টি অনেক বেশি হয়েছে, সুতরাং কিউলেক্স মশা উপদ্রবটা কিন্তু বেড়েছে। মশক নিধনে 8 মার্চ থেকে বিশেষ কর্মসূচি হাতে নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর 2 সপ্তাহের মধ্যেই নতুন ওষুধ ছিটানো শুরু করবে ডিএসসিসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং আটক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাম ছাত্র সংগঠনগুলো। অচিরেই দাবি পূরণ করা না হলে দেশজুড়ে অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে সমাবেশ করে 9টি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাবন্দী কার্টুনিস্ট কিশোরের মুক্তি, কারাগারের লেখক মুশতাক আহমেদকে হত্যার বিচার ও মিছিল থেকে আটক 7 শিক্ষার্থীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেয় একটি মিছিল। 3 শতাধিক শিক্ষার্থীর মিছিলটি শহীদ মিনার হয়ে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে মিছিলটি সচিবালয়ের দিকে এগুলে বিদ্যুৎ ভবনের সামনে আবারও আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে প্রতিমধ্যে বলা হয়েছিল যে আপনারা অন্য কোনো দিকে সচিবালয় অভিমুখে না যে অন্য কোনো দিকে যেয়ে তারা সমাবেশ করতে পারে কিনা। এটা ছিল শুধুমাত্র অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে বন্ধুভাবাপন্নভাবে তাদেরকে অনুরোধ ছিল। পুলিশের বাধার মুখে বিদ্যুৎ ভবনের সামনেই বিক্ষোভ সমাবেশ করে বাম ছাত্র সংগঠনগুলো।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, কিশোর কার্টুনিস্টকে অবিলম্বে মুক্তি দিতে হবে, 7 জন নেতাকর্মীকে মুক্তি দিতে হবে, রুহুল আমিনকে মুক্তি দিতে হবে। লেখক মোস্তাককে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে আরো বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকব। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলা শুরু করেছি, পরবর্তীতে তাদেরকে সাথে নিয়ে এই মিছিলকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধে রূপান্তরিত করব। পেশাজীবী সংগঠন সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবের ভেতরে বহিরাগতরা যেন ঢুকতে না পারে সেজন্য কর্তৃপক্ষকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রেস ক্লাবে আশ্রয় নিয়ে পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ইটপাটকেল নিক্ষেপ অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে সোমবার কথা বলেন দুই মন্ত্রী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল পুলিশ সংঘর্ষের চিত্র এটি। এক পর্যায়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে ঢুকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মনে করেন ওই ঘটনায় পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। সেই দিন যেইভাবে ইটপাটকেল ছুটছিল সেই সময় 2-1 হয়তো ঢুকেছে, কিন্তু সাধারণত ঢোকে না, এটা প্রেস ক্লাবের রীতি অনুযায়ী ঢোকে না। কিন্তু ওইখান থেকে যেইভাবে ইটপাটকেল ছুড়েছিল, যেইভাবে মারামারির সৃষ্টিটা করলো, সেখানেও তাদের তো বোঝা উচিত ছিল যে এটা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে মারামারি করাটা ঠিক হচ্ছে না। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ মনে করেন প্রেস ক্লাবে আশ্রয় নিয়ে পুলিশের ওপর হামলা অনভিপ্রেত ও দুঃখজনক। কেউ যেন এভাবে প্রেস ক্লাবকে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান তার। এই ধরনের ঘটনা অনভিপ্রেত, দুঃখজনক, সেটি হওয়া অনুচিত, কিন্তু কেউ যাতে এইভাবে প্রেস ক্লাবকে ব্যবহার করতে না পারে সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রেস ক্লাব একটি নিরপেক্ষ জাতীয় প্রতিষ্ঠান, সব রাজনৈতিক দলের জন্য সেটি উন্মুক্ত, সব মতের মানুষের জন্য উন্মুক্ত, সব পথের মানুষের জন্য উন্মুক্ত। সুতরাং সেখান থেকে যদি পুলিশের উপর হামলা হয়, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ হয়, সেটা খুবই অনভিপ্রেত। প্রেস ক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করে ছাত্রদল পুলিশের উপর হামলা চালিয়েছে বলেও মনে করেন তথ্যমন্ত্রী। টাকা নিয়ে শুধু আর্ট ফিল্ম। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদকের চিঠি যশোরের বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছানোর আগেই দেশ ত্যাগ করেছিলেন পিকে হালদার। এসবির ইমিগ্রেশন শাখা সোমবার আদালতকে এই তথ্য দিয়েছেন। এসবি শাখা জানায় চিঠি পৌঁছানোর 13 মিনিট আগে তিনি দেশ ছেড়ে চলে যান। এর আগে পিকে হালদারের পালিয়ে যাওয়ার বিষয়ে হাইকোর্ট প্রশ্ন তুলে আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন মানিক জানান, 2019 সালের 23শে অক্টোবর পিকে হালদার বিদেশে পালিয়ে যান। পাসপোর্ট জব্দ থাকার পরও তিনি কিভাবে পালিয়ে যান তা আদালত জানতে চান এবং একই সঙ্গে পিকে হালদার যেদিন দেশ ত্যাগ করেছিলেন সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বরতদের এবং দুদকের দায়িত্বে কে কে ছিলেন তার তালিকাও দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। প্রায় 3.5 কোটি টাকা আত্মসাৎ করে বর্তমানে পরিবার পরিজন নিয়ে কানাডায় বসবাস করছেন পিকে হালদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয় 12 শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিভিন্ন পরীক্ষায় অসদুপায়ের দায়ে আরও 151 জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে 13 দূতাবাসের বিবৃতি হতাশাজনক এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতদের এই ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা যান বৃহস্পতিবার। এর একদিন পরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন সহ 13 দেশের রাষ্ট্রদূত এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়। মৃত্যুর ঘটনা দ্রুত, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আহ্বান জানান তারা।
বিদেশি তারাও এটা নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। দেশের লোক করুক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিদেশি লোকগুলো এই নিয়ে খুব উদ্বিগ্ন প্রকাশ করেন। এইটা একটা তাজ্জুবের জায়গা। আর আপনারা মিডিয়া ওইটারে কাভারেজ দেন, এইগুলো কোনোদিন আমেরিকান মিডিয়া এন্টারটেইন করবে না। আমার দেশের মিডিয়া এইগুলো সব বর্জন করা উচিত। আপনার মিডিয়া ও লোকে সে এখানে মাতব্বরি করবে কেন? ইউ শুড স্টপ গিভিং পাবলিসিটি টু ডু দিস সর্ট অফ নুইসেন্টলি। 3 দিনে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, গুরুত্বপূর্ণ নানা বিষয়ের মধ্যে বাংলাদেশ নিয়ে আল জাজিরার প্রতিবেদন আলোচনায় আসেনি। এতগুলো কংগ্রেসম্যানের আলাপ হয়েছে, পাওয়ারফুল কংগ্রেস সিনিয়র সেনেটররা, কেউ ধারে কাছে এটা নিয়ে আলাপই করে নাই। এটা বাংলাদেশি খালি আলাপ করে। বললাম না, বাংলাদেশি ভদ্রলোক ইন্টারভিউ নিলেন, বয়স হবে, উনি আল জাজিরার কথা তুলেছেন। যদি কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্টটা সত্যিকারে ইনভেস্টিগেট হতো, তাহলে উইড ডু দি ইনকোয়ারি অ্যান্ড টেক দ্য কারেক্টিভ অ্যাকশন, কালপিটগুলোর আমরা শাস্তি দিতাম। কিন্তু যেহেতু এটা এত বড় নাটক হয়েছে এবং আমাদের জন্য খুব উপকারে আসে নাই। অর্থনীতি, সন্ত্রাস ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। স্ট্র্যাটেজিক আপনার টার্গেট। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমি ওনাকে বললাম আগে, শুধু পেশাদার নয়, রাজধানীতে সক্রিয় অপেশাদার ছিনতাইকারীও। পেশাগত কাজের ফাঁকে ছিনতাই করছে তারা। পুলিশের তথ্য বলছে, গত 3 বছরে ঢাকায় ছিনতাই বেড়েছে প্রায় দ্বিগুণ। 4 ফেব্রুয়ারি উত্তরা 4 নম্বর সেক্টর। গাড়ি থেকে ব্যাগ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এক ছিনতাইকারী। পুলিশ বলছে অভিযুক্ত সুমন পেশাদার নয়, এক চলচ্চিত্র তারকার গাড়ি চালানোর ফাঁকে করেন ছিনতাই। বাস, রিক্সা বা প্রাইভেট কার থেকে ব্যাগ বা মোবাইলসের ছিনতাই নতুন ঘটনা নয়। তবে এ ঘটনার শিকার হচ্ছেন যারা, তাদের মনে থেকে যাচ্ছে বিরূপ প্রভাব। আম্মু আমাকে বললে কি, দিয়া তুমি কি দেখো না গাড়িটা আসতেছে। পরে আমি যখন এমন হলাম, তখন আমি না তাকা মনে হলো কি আমি সিনেমা দেখছি। মানে এত দূরত্ব হয়েছে, মানে দৌড়াও যেতে পারবো না, কিছু করতেও পারতেছি না। জাস্ট আমার হাতটাকে সেভ করার জন্য আমি কিন্তু ব্যাগের এখানে ধরছি, ধরার পরে কিন্তু ব্যাগ টান দিয়ে ভিতরে নিয়ে গেছে। তখন কিন্তু আমি অর্ধেকই ওই ভিতরেই প্রায়, তো সেই মুহূর্তে ওইভাবেই আমি দৌড়াচ্ছিলাম। আমি কিন্তু বলছিলাম ছাড়, মানে আমার তো হাতে আমি ব্যথা পাচ্ছি, আর ব্যাগের বেলটা তো খুব পোক্তা, মানে এটা ছিটতেছেও না, আর আমার হাতটাকেও আমি সেভ করতে পারতেছি না। সারা রাত ঘুম হয় না, যতই রাত হয় ততই আমার ঘুম চোখ থেকে চলে যায়। আমি ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না আমার। চোখ বন্ধ করলেই কিছুক্ষণ পরে দেখি মানে আমাকে টানতেছে কে যেন, আমি বুঝতেছি এই যে টেনে নিয়ে যাচ্ছে, এরকম লাগে আমার কাছে। রিকশায় বাসায় ফেরার পথে মতিঝিলে রায়হানা বাতিনের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। হঠাৎ করে একটা মনে হলো কানে যেন কি এসে লাগলো, এসে তো কানে হাত দিলাম, পরে মানে দেখলাম যে আমার কানের দুলটা পড়ে গেল আমার হাতে, আর কানটা ছিঁড়ে গেছে। পরে রিক্সা একটু আগানোর পরে আমি দেখি যে না, ব্লাড অনেক বের হচ্ছে। পরে কানে 4টা সেলাই পড়ে, মানে কানের এখান থেকে পুরা হয়ে গেছিল, 2 ভাগ। ডিএমপির তথ্য বলছে, গত 3 বছরে ছিনতাই বেড়েছে দ্বিগুণের বেশি। 2018 সালে ছিনতাইয়ের মামলা 78, 2019-এ 119, আর 2020-এ সেটি বেড়ে দাঁড়ায় 176টিতে। তবে পুলিশের দাবি, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন তারা। এই পরিবর্তিত পরিস্থিতিতেও যে কোনো ধরনের ছিনতাই হোক না কেন, সেটা রাতের বেলা হোক বা দিনের বেলায় হোক, যে ধরনের ছিনতাই হোক না কেন, তা আমরা আমাদের স্ট্র্যাটেজি, তখন ছিনতাইয়ের ঘটনা অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি। ছিনতাইকারী ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যে প্রায় 1.5 লাখ মুক্তিযোদ্ধার আংশিক খসড়া তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। উপজেলাগুলো থেকে পূর্ণাঙ্গ তথ্য না আসায় তালিকা প্রকাশের তারিখ বারবার পরিবর্তন হচ্ছে জানান তিনি। সব তথ্য পাওয়ার পর মুক্তিযোদ্ধার মোট সংখ্যা 1,80,000-এর বেশি হবে না জানালেন আকম মোজাম্মেল হক। বারবার তারিখ ঘোষণা করেও মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করতে পারছে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত 25 ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও তা হয়নি। মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। স্বাধীনতার পর গত 49 বছরে মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ হয়েছে মোট 6 বার। সেই সাথে মুক্তিযোদ্ধাদের বয়স ও মানদণ্ড পাল্টেছে 11 বার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানালেন, সব উপজেলা থেকেই যাচাই বাছাই করা প্রতিবেদন না পাওয়ায় খসড়া তালিকা সময়মতো প্রকাশ করা যাচ্ছে না। এবার তাই সিদ্ধান্ত হয়েছে খসড়া তালিকা ধাপে ধাপে প্রকাশ করার। যে অবস্থায় আমরা যে পর্যন্ত পেয়েছি এই পর্যন্তই, আগামী এই সপ্তাহের মধ্যে আমরা অবশ্যই সেটা প্রকাশ করব। 15 দিনের সময় দিয়ে যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে, নামের বানান ভুল থাকে, 26শে মার্চ আমরা ফাইনাল খসড়া প্রকাশ করে ফেলব। মন্ত্রী জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে 1.5 লাখ মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ করা হবে। মাঠ পর্যায়ের তথ্য পেলে প্রকাশ হবে বাকি তালিকা। আমাদের কাছে তো যাচাই বাছাই গেছিল মাত্র 30,000, 36,000-এর মতো গেছিল। আরগুলো তো আমাদের কাছে আছেই। 1.5 লক্ষ তো হবেই, পুরনো তালিকার বাইরে যাবে বলে মনে হচ্ছে না। 2020 সালের সরকারের সবশেষ তালিকা অনুসারে মুক্তিযোদ্ধার সংখ্যা 2,03,056 জন। তবে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবার পরেই জানা যাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা বীর সেনানীদের প্রকৃত সংখ্যা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 3 মাস অনাবৃষ্টির কবলে দেশ, একথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, মার্চে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। মাসের শেষের দিকে হতে পারে তাপপ্রবাহ। সব মিলিয়ে মার্চে গরমের কারণে অস্বস্তি বাড়ার পাশাপাশি বর্ষা মৌসুম দেরিতে শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মধ্য ফাল্গুনেই মিলিয়ে গেছে শীতের আমেজ। দিনভর অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা। সূর্যের তীব্রতায় হাঁসফাঁস খেটে খাওয়া মানুষদের। আবহাওয়াবিদেরা বলছেন, তাপদাহ আরও বাড়তে পারে মার্চে। পশ্চিমা ও পূবালী বায়ুর প্রভাব না থাকায় প্রায় 3 মাস ধরে চলছে অনাবৃষ্টি। এ মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অস্বস্তি আরও বাড়বে মাসের শেষের দিকে। তাপমাত্রা থাকবে 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শেষ সপ্তাহে পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলে বয়ে যেতে পারে তাপপ্রবাহ। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসের দিকে যদি একটু তাকাই, সেটি হচ্ছে যে মার্চ 2021 মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মাসে দেশের দিনের তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা সামান্য বেশি থাকার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিঘ্নিত হবে কৃষিকাজ। মার্চে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে 1 থেকে 2 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তবে এ মাসে নদ নদীতে স্বাভাবিক প্রবাহ থাকবে। এ মাসে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে 1 থেকে 2 দিন বজ্র অথবা শিলাবৃষ্টি সহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা অথবা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। সাধারণত মার্চ থেকে শুরু হয় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি। তবে এবার বর্ষা মৌসুম কিছুটা দেরিতে শুরু হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। তাই তাপপ্রবাহে জনজীবনে বাড়তে পারে অস্বস্তি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দফার সময় বাড়ানো হলেও গতি আসেনি ব্যাংকগুলোর ক্ষুদ্র ঋণ বিতরণে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে সিএমএসএমই খাতে 20,000 কোটি টাকার তহবিল থেকে বিতরণ হয়েছে 11,500 কোটি টাকা। ঋণ কার্যক্রমে গতি আনতে ব্যাংকগুলোকে লক্ষ্য ঠিক করে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। বেসরকারি একটি ব্যাংকে কাজ করতেন ইশরাত জাহান। নিজে কিছু করার ইচ্ছে থেকে এখন তিনি একজন সফল উদ্যোক্তা। কাজ করেন পাটজাত পণ্য নিয়ে। মাত্র 50,000 টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু হলেও এখন তার তৈরি পণ্য যাচ্ছে ইতালি, জার্মানি সহ বিভিন্ন দেশে। কিন্তু করোনার ধাক্কায় এই উদ্যোক্তার আয় কমেছে প্রায় 40 ভাগ। ক্ষতি সামলে ঘুরে দাঁড়াতে অর্থের প্রয়োজন হলেও ঋণ প্রাপ্তিতে নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। অনেকেই আছে যারা ঝরে পড়েছে, আর আমরা যারা এখনো কাজ করে যাচ্ছি আমাদেরকে আসলে অনেক বেশি স্ট্রাগলের মধ্যখান দিয়ে যেতে হচ্ছে। যেমন টাকা ছাড়া তো আসলে একটা ফ্যাক্টরি বাঁচানো সম্ভব না। ওই ক্ষেত্রে আমাদের অন্যান্য সোর্সগুলো থেকে টাকা আনতে হচ্ছে। ব্যাংক থেকে আমার মনে হয় না যে সুবিধাটা ক্ষুদ্র উদ্যোক্তারা আসলে তেমন কেউ পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে সিএমএসএমই খাতে 20,000 কোটি টাকার তহবিল থেকে দেয়া হয়েছে 11,564 কোটি টাকা। 3 বছর মেয়াদী এই তহবিলের ঋণ দেওয়ার সময়সীমা প্রথমে গেল বছর অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এরপর সবশেষ 31 মার্চ পর্যন্ত আরও 3 দফা সময় বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক।
আর ইকোনমিকে ধরে রাখার জন্য আমাদের এই প্যাকেজটা গভর্নমেন্ট নিয়েছিল, যার কারণে কিন্তু দেখেন আমাদের অর্থনীতি এখনও কিন্তু ভালো কন্ডিশন আছে। তো সেই ক্ষেত্রে এটা ভবিষ্যৎ নিয়ে তো কথা বলা যায় না। আমরা তো আশা করি যে ভবিষ্যতে আর করোনা কোনোদিনই না আসুক। বিশ্লেষকরা বলছেন নানা অজুহাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণে গতি আসেনি, তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির মাধ্যমে এই প্রক্রিয়া জোরদারের পরামর্শ তাদের। আরও শক্ত ভূমিকা নিতে পারত বাংলাদেশ। এখনও সময় আছে বাংলাদেশ ব্যাংক ওয়ারি প্রত্যেকটা ব্যাংকের টার্গেটগুলো দিয়ে তাদেরকে মনিটর করা উচিত। যদি সেটা না করে, তারা যদি সে অ্যাচিভ না করতে পারে টার্গেটগুলো, তখন বাংলাদেশ ব্যাংক থেকে নানা রকম পদক্ষেপ নিতে পারে, তাদের অন্য সুবিধাদি সেই সমস্ত ব্যাংকের বন্ধ করে দিতে পারে। এটা না করলে কিন্তু ব্যাংকগুলো এই পরিপালন করবে না। ভালো অবস্থায় নেই প্রাক জাহাজীকরণ খাত এবং নিম্ন আয়ের পেশাজীবীদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণও। কৃষিখাতের জন্য ঘোষিত 5,000 কোটি টাকার তহবিল থেকে দেয়া হয়েছে মোট বরাদ্দের 70%-এরও কম। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কে 4 লেন প্রকল্পের কাজের কারণে আশুগঞ্জ সহ আশপাশের উপজেলার ফসলি জমিতে সেচ বাধাগ্রস্ত হচ্ছে। মহাসড়কের কাজের সুবিধার জন্য কৃষি সেচ প্রকল্পের ব্যবহৃত পুকুর ও খাল ভরাট করা এই সংকট তৈরি হয়েছে। পানির স্বাভাবিক গতি থাকায় নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পাচ্ছে কৃষকরা। এই সমস্যার দ্রুত সমাধান না হলে ক্ষতির মুখে পড়বে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন। ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ও কৃষি বান্ধব হিসেবে পরিচিত আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগ্রেশন সেচ প্রকল্প স্থানীয়ভাবে সবুজ প্রকল্প নামেই পরিচিত। এই প্রকল্পের মাধ্যমে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত পানি সেচের কাজে ব্যবহার করা হয়। তবে এই পানি জমিতে দেওয়ার আগে ঠান্ডা করা হয় কুলিং রিজার্ভারে। আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের 4 লেনে সম্প্রসারণের কাজ শুরু হয় বাধাগ্রস্ত হচ্ছে সেচ প্রকল্পের কাজ। এতে চলমান সেচ প্রকল্পের প্রধান কুলিং রিজার্ভার পুকুর ও মহাসড়কের পাশের সেচ খাল ভরাট হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচের পানির স্বাভাবিক গতি। ফলে কোথাও বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে জমির ফসল, আবার কোথাও পানির অভাবে শুষ্ক জমি। সবুজ প্রকল্পের বাঁধ বেঁধে আমাদের এখানে প্রায় 60 একর জমি নষ্ট হয়ে গেছে। এরা যদি আমাদের ড্রেনটা যদি পরিষ্কার করে দিত, তাহলে আজকে আমাদের এত বড় হুতি আজকে আমাদের হইতো না। রুট ছেড়ে মাটি ফেলার কারণে চ্যানেল নেরো হয়ে গেছে, কোথাও কোথাও চ্যানেলের গভীরতা একেবারেই নাই, যার ফলে পানির ফ্লোটা স্বাভাবিক রাখা যাচ্ছে না। 4 লেনের কাজের ফলে অস্তিত্ব সংকটে দেশের ব্যতিক্রমী সেচ প্রকল্প। তবে ফসলের জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা সরকারিভাবে নির্ধারণ করে যারা কৃষক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেই ব্যবস্থা করব এবং আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব। যদিও এসব অভিযোগ মানতে নারাজ সড়ক বিভাগের কর্মকর্তারা। রাস্তার কাজ করার কারণে বাঁধটি ভেঙে গেছে, এটি আসলে সত্য নয়। এদিকের খালের প্রশস্ততা এখনো 10 মিটার আছে, পর্যাপ্ত পানি প্রবাহ করতে পারছে। এই প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল ও নবীনগরের 34,000-এর বেশি কৃষক স্বল্প খরচে সেচ সুবিধা পেয়ে থাকেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাতক্ষীরার বসন্তপুর নৌবন্দরে পণ্য আমদানি রপ্তানি বন্ধ আছে 5 দশকেরও বেশি সময় ধরে। তবে এখনও দাঁড়িয়ে আছে এই বন্দরের বিভিন্ন স্থাপনা। ব্যবসায়ীরা বলছেন, বন্দরটি পুনরায় চালু হলে এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব পাবে সরকার। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কাকশিয়ালী, ইছামতি, কালিন্দী এই 3 নদীর মোহনায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রাম। গ্রামটির নামে এখানে চালু ছিল বসন্তপুর নৌবন্দর। 55 বছর আগে এই বন্দরই ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণচাঞ্চল্যর কেন্দ্র। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় বসন্তপুর নৌবন্দর। এখনও বন্দরের জরাজীর্ণ কাস্টমস, ইমিগ্রেশন ভবন সহ কর্মকর্তা কর্মচারীদের কোয়ার্টার দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। নৌবন্দরটি পুনরায় চালু হলে স্থানীয়দের কর্মসংস্থান সহ পাল্টে যাবে এলাকার অর্থসামাজিক অবস্থা। মানে আমরা এখানে সবাই আসতাম, তো এখানে আমরা সব লোকজন সব কাজকর্ম করতাম, আর ওখান থেকে ধরেন প্যাসেঞ্জার আসতো, এখান থেকে ধরেন প্যাসেঞ্জার ওখানে যাইতো। পুনরায় চালু হয় তো এলাকার অনেক বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থান ব্যবস্থা হবে। নৌবন্দর ছিল এখান থেকে 50-55 বছর আগে। এখন আমরা নৌবন্দরটা ফিরে চাই, মনের দাবি, প্রাণের দাবি। আমাদের এখানে অর্থনীতি
ভালো হবে, বাইরের লোকজন চলাচল সব দিক থেকে আমরা সুবিধা পাবো। স্থানীয়দের দাবির মুখে বন্দরটি পুনরায় চালুর জন্য উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এ বিষয়ে আশ্বাসও মিলেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাই। মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে এ বিষয়ে অনুশাসন দিয়েছেন যে এটি পরীক্ষা নিরীক্ষা করে পুনরায় চালু করার জন্য। বসন্তপুর বন্দর থেকে কলকাতা বন্দরের দূরত্ব ৭০ কিলোমিটার। বন্দরটি চালু হলে ভারত ও বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কোন্দানালা খালের উপর নির্মাণাধীন সেতুর 5টি গার্ডারই ধসে পড়েছে। রোববার রাতে গার্ডার বসানোর সময় সবগুলোই খালে পড়ে যায়। ঘটনা তদন্তে কমিটি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। গত বছরের শুরুতে সুনামগঞ্জ জগন্নাথপুর সড়কে কোন্দানালা খালের উপর সেতুর নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদারি পায় AM বিল্ডার্স। রোববার রাতে একটি গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুর শাটারিং সহ 5টি গার্ডারের সবকটি খালে পড়ে যায়। এতে গার্ডারগুলো ভেঙেও গেছে। এরপর থেকে বন্ধ রয়েছে সেতুর নির্মাণ কাজ। সেতুটি নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সিমেন্ট রড কম দেওয়ার কারণে এই ব্রিজটা ভাঙা পড়ে গেছে, যেহেতু আমরা ওখানে যাতায়াত করতে খুব কষ্ট। ভিডিও করলেই দেখা যাইব 300 তার রোড 500 তার রোড কেন নাই, এটা টাকা আত্মসাৎ করার লাগে দুর্নীতি করা হয়েছে। এই কন্ট্রাক্টর বাদ দিয়ে ভালো একটা কন্ট্রাক্টর দিয়ে আর কাজটা দ্রুত গতিতে চালাইলে আমরা এলাকারবাসী উন্নয়ন হইল। তবে নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে গার্ডার ধসে পড়াকে দুর্ঘটনা হিসেবে দেখছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। তো প্লেস করার সময় একটু হাইড্রোলিক ফেল হওয়ার কারণে একটা গার্ডার টিল্টিং হওয়াতে পরবর্তীতে সেলফ ওয়েটে অন্য গার্ডারগুলির উপর পড়াতে গার্ডারটা পড়ে গেছে। গার্ডারগুলা এটা একটা সার্বিক দুর্ঘটনা। এটা আমরা এখনো বিল টিল দেওয়া হয়নি, এটা ঠিকাদারের লায়াবিলিটিস, ঠিকাদার এটা করে দিলে তারপরে আমরা পরবর্তীতে করব। 48 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে খরচ ধরা হয়েছিল 51 লাখ টাকা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি গার্ডার বসানো হয়েছিল। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সরকারের বিভিন্ন ভাতা পেতে আর ব্যাংকের লাইন ধরতে হবে না। সরাসরি সুবিধাভোগীর মোবাইল নম্বরেই চলে যাবে টাকা। কিছুদিন আগে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই সেবা প্রাপ্তির পাইলট প্রজেক্ট চালু হয়েছে বগুড়ার কাহালুতে। ধীরে ধীরে পুরো জেলাতে এই কার্যক্রম শুরুর কথা জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সরকারি ভাতার টাকা তুলতে সশরীরে ব্যাংকে যেতে হয় সুবিধাভোগীদের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় লাইনে। আবহাওয়া খারাপ থাকলেও বয়স্ক ও প্রতিবন্ধীদের দুর্ভোগ বাড়ে বহুগুণ। কোনো কারণে নির্দিষ্ট তারিখে যেতে না পারলেও বাড়ে ভোগান্তি। সেই ভোগান্তি কমানোর লক্ষ্যে গত বছরের মাঝামাঝি সময়ে মোবাইলের মাধ্যমে ভাতার অর্থ পৌঁছানোর উদ্যোগ নিয়েছে সরকার। এবছর 8 ফেব্রুয়ারি থেকে কাহালুর দুর্গাপুর ইউনিয়নে শুরু হয়েছে পাইলট প্রজেক্ট। এই উদ্যোগে স্বস্তিতে সুবিধাভোগীরা। প্রকল্পের অধীনে 1405 জন সুবিধাভোগী পাচ্ছেন নগদ বা বিকাশের মাধ্যমে সরাসরি ভাতার অর্থ। বসে থাকা লাগতো, অনেক কষ্ট হতো বাবা আমাদের। আগে দুর্গাপুর পাচ্ছ না, এখন মোবাইলে দিবে সুবিধা বেশি হবে বাবা। ব্যাংক পর্যন্ত যেতে হতো যে আপনি এই লোকগুলো হয়রানি করতেছেন কেন? হ্যাঁ, তোরা বলে আমাদের বিভিন্ন কাজ আছে, আমাদের লোকবল কম। কিছুদিনের মধ্যে পুরো জেলাতেই এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক। আমাদের যারা ভাতা গ্রহীতা তারাও দেখা গেল ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে বা বৃষ্টির মধ্যে, বাইরে শীতের মধ্যে অপেক্ষা করছে, দীর্ঘ সময় লাগতো। তো সরকারের এই সেবাগুলো মানুষ যেন সহজে পায় এবং স্বাচ্ছন্দ্যভাবে পায়, এই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্যই মূলত কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর এই কার্যক্রমটি হাতে নিয়েছে। বগুড়ায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতার সুবিধা নেন 1,92,000 জন। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে 1 বছরের ব্যবধানে পরিযায়ী জলচর পাখির সংখ্যা কমেছে অর্ধেক। বিল থেকে অনিয়ন্ত্রিত মাছ আহরণ, জলজ উদ্ভিদের সংকট, বিষ্টপ দিয়ে পাখি নিধনই মূলত দায়ী।
সম্প্রতি হাওরের 43 বিলের 2 দিনের পাখি শুমারি শেষে এমন তথ্য জানিয়েছে গবেষকেরা। হাকালুকি হাওরের কাংলি বিল, চাকিয়া, গৌরকুড়ি, হাওরখাল, কালাপানি সহ বেশ কয়েকটি বিল পরিযায়ী পাখি নিরাপদ আবাসস্থল। কিন্তু গত কয়েক বছরে এসব বিলে আশঙ্কাজনকভাবে কমেছে পরিযায়ী পাখির সংখ্যা। বাংলাদেশ বার্ড ক্লাব, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং IUCN এর যৌথ উদ্যোগে সম্প্রতি পাখি শুমারি চলে হাকালুকি হাওরে। এ সময় হাওরের 43 বিলে 46 প্রজাতির 24,551টি পাখি মিলেছে, গত বছরের তুলনায় যা প্রায় অর্ধেক। এবছর আমরা বিরল কোনো পাখি পাইনি, অনেক কালেম পেয়েছি এবং আমরা শামখোল, যারা শামুক গুগলি খায়, এছাড়া বক, নানান জাতের বক, বগলা, এদের সংখ্যা অনেক বেশি দেখেছি। মূল কারণ হলো এখন পানি কমে গেছে এবং বেশিরভাগ এখানে জলাশয় যেগুলো আছে, বিল আছে, সেটা তো ফিশিং হচ্ছে। এটার কারণে ফিশিং হলে তো ডিস্টারবেন্স হয়, সব কারণে কিন্তু এখানে পাখি কম। প্রকৃতি ও পাখি গবেষকরা বলছেন, যে হাওরে পাখি থাকে না, প্রাকৃতিক নিয়মে সেখানে মাছও হবে না। তাই হাওরের ভারসাম্য রক্ষায় নিতে হবে পরিকল্পিত উদ্যোগ। হাওড়ে যদি পাখি আসা বন্ধ করে দেয়, সেই পাখির বর্জ্য থেকে যে সার হয়, যেখান থেকে গাছ হয়, যেটা খেয়ে মাছ বেশি হয়, যেটা আমরা টাঙ্গুয়ার হাওড়ে এসে অনেক হাওড়ে প্রমাণ পেয়েছি সারা পৃথিবীতে, সেটা কিন্তু থাকবে না। মানে পাখি যদি আজকে হাকালুকি হাওড়ে আসা বন্ধ করে দেয় বা সমস্ত পাখি মেরে ফেলা হয়, তাহলে কিন্তু মাছ আর কয়েক বছরের মধ্যে এখানে থাকবে না। এইটুকু বোঝার এখন আমাদের সময় এসেছে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি, বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলার প্রায় 28,000 হেক্টর এলাকা জুড়ে হাকালুকি হাওরের বিস্তৃতি। 1999 সালে সরকারি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা ওআইসি যুব রাজধানী 2020-21 উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু ইউথ আর্ট কম্পিটিশনের নিবন্ধন শুরু হয়েছে, চলবে 31 মার্চ পর্যন্ত। সোমবার শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অঞ্চলভিত্তিক চিত্রকর্ম নির্বাচন এবং আঞ্চলিক পুরস্কার ঘোষণা করা হবে 1 থেকে 7 এপ্রিল। গ্র্যান্ড পুরস্কার ঘোষণা করা হবে 11 থেকে 13 এপ্রিল। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারিতে 15 থেকে 30 এপ্রিল ভার্চুয়ালি প্রদর্শিত হবে 6টি অঞ্চলের 100টি চিত্রকর্ম। আগ্রহী শিল্পীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। ওআইসির 57টি সদস্য রাষ্ট্র এবং অন্যান্য দেশের 18 থেকে 35 বছর বয়সী মুসলিম শিল্পীরা এতে অংশ নিতে পারবেন। আশা করছি এই আয়োজন ওআইসি এবং ICOIF এর কিছু লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তরুণরা সব সময়ই সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন আঙ্গিকে তুলে ধরতে পারে, যা ভ্রাতৃত্ববোধকে বাড়িয়ে তুলবে। অক্সফোর্ড বা ফাইজারের করোনা টিকা শুধু একটি ডোজই হাসপাতালে ভর্তির ঝুঁকি 80 ভাগ কমিয়ে দিতে পারে, এমনটাই উঠে এসেছে ইংল্যান্ডের পাবলিক হেলথের প্রতিবেদনে। এতে বলা হয়, ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির 3 সপ্তাহের মাথায় এর কার্যকারিতা লক্ষ্য করা যায়। 80 বছরের বেশি বয়সী যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ঝুঁকি 80 ভাগ কমে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরুর পর যুক্তরাজ্যের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি বয়স্ক রোগীর সংখ্যা 1 অঙ্কে নেমে এসেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, সর্বোচ্চ সুরক্ষার জন্য 2টি ডোজ আবশ্যক। টানা প্রায় 1 বছর পর যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা। একদিনে দেশটিতে 49,000 নতুন রোগী পাওয়া গেছে, মারা গেছে 1,370 জন। বিশ্বজুড়ে একদিনে করোনায় 6,400 জনের প্রাণ গেছে। এই নিয়ে মোট মৃত্যু 25,49,000 ছাড়ালো। একদিনে নতুন রোগী মিলেছে প্রায় 3 লাখ, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 11,49,00,000 ছাড়িয়েছে। সংক্রমণ বাড়ায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার। বিস্তার কমায় 1 মাসের লকডাউনের পর ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট খুলেছে পেরুতে। আইভরি কোস্টে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন নীতি ঠিকঠাক মেনে চলছে বাংলাদেশ দল, তাতে সন্তুষ্ট দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার থেকে ছোট ছোট গ্রুপে অনুশীলন শুরুর অপেক্ষায় টাইগাররা। অধিনায়ক হিসাবে প্রথম সফরে সতীর্থদের সেরাটা চান তামিম ইকবাল। বলেছেন, দল হিসেবে খেলতে পারলেই আসবে সাফল্য। গত নভেম্বরের কথা, নিউজিল্যান্ড সফরে করোনা প্রোটোকল ভাঙার কারণে পাকিস্তানের সফর বাতিল হতে বসেছিল। শুরুতে তাদের 6 ক্রিকেটার করোনা পজিটিভ হন। এরপর প্রোটোকল ভঙ্গের কারণে নিউজিল্যান্ড বোর্ড জানিয়ে দেয়, নতুন করে কোনো নিয়ম ভাঙা হলে পাকিস্তান দলকে দেশে ফেরত পাঠানো হবে।
এবার বাংলাদেশ যখন নিউজিল্যান্ডে, তখন করোনা প্রোটোকল নিয়ে কড়াকড়ির অন্যতম কারণ সেই পাকিস্তান কাণ্ড। তবে টাইগারদের টিম লিডার জালাল ইউনুস জানিয়েছেন, নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ দলকে নিয়ে সন্তুষ্ট। সবাই এই প্রোটোকল মেনে চলছে এবং আজকে সকালে একটা গভর্নমেন্টের সাথে একটা মিটিং ছিল সাব্বিরদের, তো তারা দে আর কোয়াইট হ্যাপি। সো ফার আমরা কোনো ব্রিচ হয় নাই আমাদের প্রোটোকলের। এখন পর্যন্ত টাইগাররা সফলভাবে কোয়ারেন্টিনের 5 দিন পার করেছে। আরও 3 দিন এভাবে কাটানোর পর মিলবে মাঠে অনুশীলনের সুযোগ। কুইন্সটাউনে মূল ক্যাম্প শুরু 10 মার্চ। সেলফ আইসোলেশন ডিফিকাল্ট ছিল, এখনো চলছে অ্যাকচুয়ালি, বাট সত্যি কথা আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি মনে করেছিলাম যে আরো ডিফিকাল্ট হবে, বাট সামহাউ টাইম পাস হয়ে যাচ্ছে। কালকে যদি সবার আমাদের কোভিড টেস্ট নেগেটিভ আসে, তাহলে আমরা পরশু দিন থেকে মনে হয় জিম ইউজ করতে পারবো। এখানে 2টা জিম আছে নিচে, যেখানে আমরা ডিফারেন্ট গ্রুপে যাই ইউজ করতে পারবো। 4টি দলে ভাগ হয়ে দিনে 2 বার 30 মিনিট করে বাইরে বের হন ক্রিকেটাররা। পরিস্থিতি মানিয়ে নিতে শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব ঠিকঠাক, জানিয়েছেন জালাল ইউনুস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে ভালো করতে লাইন লেংথের সাথে গতি জরুরি। 7 পেসার নিয়ে সফরে গেছে বাংলাদেশ, যেখানে সবচেয়ে সিনিয়র রুবেল হোসেন। যদিও তার একাদশে থাকার নিশ্চয়তা নেই, তবে সুযোগ পেলে অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। নিউজিল্যান্ডে যাওয়ার আগে প্রত্যাশা আর লক্ষ্যের কথা জানিয়ে গেছেন রুবেল। তাতে অবশ্য একাদশে কাকে রেখে কাকে নেওয়া হবে, মধু সমস্যায় পড়তে হবে ম্যানেজমেন্টকে। যেহেতু নিউজিল্যান্ড অনেক কঠিন কন্ডিশন, সেখানে বাংলাদেশের লাস্ট সিরিজটা অত ভালো হয়নি, তাদের সঙ্গে আমরা হেরেছি। এবার সিরিজটা বাংলাদেশের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে? নিউজিল্যান্ডের উইকেটগুলো আপনার স্পোর্টিং উইকেট থাকে, খুব সুন্দর উইকেট থাকে। বলাররা যদি আপনার ভালো জায়গায় বোলিং করতে পারে, ভালো স্পিডে বোলিং করতে পারে, তাহলে আপনার তারা সাফল্য পায়। আদারওয়াইজ আপনার এদিক সেদিক বোলিং করলে তখন আপনার বলারের উপর হ্যামার হয়। আমার কাছে মনে হয় সবাই আমরা যদি ভালো জায়গায় লাইন লেন্থ এবং প্ল্যানিং অনুযায়ী, টিমের প্ল্যানিং অনুযায়ী আমরা যদি বোলিং করতে পারি, তাহলে অবশ্যই আমরা বলাররা ভালো সাকসেস হব। উইন্ডিজের বিপক্ষে যে 2টা ম্যাচ খেলেছেন, সেখানে আপনি উইকেট পাননি। এখন নিউজিল্যান্ডে যাচ্ছেন, কতটুকু চ্যালেঞ্জিং আপনার জন্য সেখানে গিয়ে আসলে একাদশে থাকা, একাদশ নিশ্চিত করা? ওইখানে আমাদের প্র্যাকটিসের সুযোগ থাকবে অনেক, তো আমি ইনশাল্লাহ প্র্যাকটিসে অনেক এক্সট্রা মনোযোগী হব। প্লাস হচ্ছে আমি যদি সুযোগ পাই, ইনশাল্লাহ আমি সেটা কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। দলে এখন অনেক পেসার আছে, যে আপনার জুনিয়র যারা আছে, মুস্তাফিজ, সাইফুদ্দিন, শরীফুল হাসান, তারপর হাসান মাহমুদ, অনেক ইয়াং একদম পেসার আছেন। তাদের সঙ্গে এই যে প্রতিযোগিতা করতে হয়, এটাকে আপনি কিভাবে উপভোগ করেন, নাকি এটাকে চ্যালেঞ্জিং মনে হয়? যখনই আপনার কম্পিটিশন থাকে পেস বোলারদের ভিতরে, তখন আপনার আলটিমেটলি পেস বোলারদের তো ভালো হবেই, প্লাস এটা টিমের জন্য ভালো হয়। যখন আপনি দেখবেন না আমি আজকে খারাপ খেলি, আমি আজকে সুযোগ পেলাম, আমি যদি খারাপ খেলি, আমার আলটিমেটলি আমার পিছনে আরও 2-3 জন ভালো পেস বোলার থাকে, তো আলটিমেটলি আমার ভালো করতেই হবে। দেন আমার এই পারফরমেন্সটা তখনই টিমের উপর এফেক্ট করবে। তো আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং থাকাটা খুবই ভালো। আপাতত টেস্ট পরিকল্পনায় নেই রুবেল, ম্যানেজমেন্টের ভাবনায় শুধুই সাদা বলের ক্রিকেট। রুবেলও ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন এনেছেন। আগামী 3 বছর শর্টার ফরম্যাটের ব্যস্ততায় বাস্তবতা মেনে মনোযোগ দিতে চান ওয়ানডে টি20তে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলে পুলিশ এফসিকে 4-1 গোলে হারিয়ে টেবিলের 4-এ উঠে এসেছে সাইফ স্পোর্টিং ক্লাব। অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই সফল কোচ জুলফিকার মিন্টু। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে 2 গোল দিয়েছে সাইফ। ইকেচুকুর পর স্কোরশিটে নাম তুলেছেন ওকলি। বিরতির পর ফিরে 1 গোল শোধ দিয়ে আশার সঞ্চার করে পুলিশ এফসি, তবে সমতা ফেরাতে পারেনি। উল্টো ইনজুরি টাইমে তাদের হতাশা বাড়িয়েছেন সাজ্জাদ। দিনের অন্য ম্যাচে আরামবাগকে 5-2 গোলে বিধ্বস্ত করেছে ব্রাদার্স ইউনিয়ন। দলের প্রথম জয়ে কর্নার থেকে সরাসরি 2 গোল করে স্পটলাইটে ফয়সাল। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।